হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা নার্সিং এডমিশন টেস্ট অর্থাৎ বিএসসি কিংবা ডিপ্লোমা নার্সিং এডমিশন টেস্টের জন্য গণিত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আজকে আমরা সেই গণিতের একটি সিরিজ আয়োজন করেছি, যার প্রথম লেকচার হবে আমাদের সংখ্যা। সংখ্যা সংক্রান্ত আপনাদের যত সমস্যা আছে, আশা রাখি আজকের ক্লাসটা সম্পূর্ণ যদি আপনি করেন, সংখ্যা সংক্রান্ত সকল সমস্যা সমাধান হয়ে যাবে। প্রথমেই আমরা জেনে নেব সংখ্যা এবং অঙ্কের ভিতরে পার্থক্য কি। চলো শুরু করি। সংখ্যা সংখ্যা হচ্ছে আমরা যে অনেকগুলো অঙ্ক নিয়ে গঠিত হয় একটা সংখ্যা। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার বইয়ে অঙ্ক আছে কয়টা, তাহলে তোমার বইয়ে অঙ্ক আছে 10টা। কয়টা অঙ্ক আছে? 10টা। কোন 10টা ভাইয়া? তোমার বইয়ে অঙ্ক হচ্ছে 10টা। অঙ্ক 0, 1, 2 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ অঙ্ক আছে 10টা। মোট কয়টা? 10টি। ওকে, আচ্ছা। এখন যদি বলা হয় সংখ্যা, সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক মিলিত হয়ে যদি কোনো একটা সংখ্যা প্রকাশ করে, সেটাই হচ্ছে মূলত সংখ্যা। যেমন আমি যদি তোমাকে এখানে বলি, যেমন 526, ধরো 526 এটা একটা সংখ্যা। কিন্তু এখানে যদি বলি আমি অঙ্ক কয়টা, তাহলে অঙ্ক হচ্ছে 1, 2, 3। কথা বুঝতে পারছো? এখন তোমার পরীক্ষায় অনেক সময় এই ধরনের প্রশ্ন যদি আসে, এটাও একটু লিখে নেবা শর্ট করে। অঙ্ক হচ্ছে কত প্রকার? অঙ্ক হচ্ছে দুই প্রকার। এক, সার্থক অঙ্ক। দুই, সাহায্যকারী অঙ্ক। একটু লিখে নাও, অঙ্ক কত প্রকার? অঙ্ক দুই প্রকার। হ্যাঁ, তোমরা একটু লিখে নিবা। অঙ্ক অঙ্ক দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার কি কি? এক হচ্ছে সার্থক অঙ্ক, সার্থক। আর 2 নম্বরে হচ্ছে সাহায্যকারী। সাহায্যকারী। ওকে, তাহলে তোমার পরীক্ষা যদি বলা হয় অঙ্ক কয়টা, অঙ্ক হচ্ছে 10টা। 0, 1, 2, 3 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে। অঙ্ক কত প্রকার? অঙ্ক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক কোনগুলো? সার্থক অঙ্ক হচ্ছে 1, 2, 3 এরকম করে 9 পর্যন্ত। আর সাহায্যকারী অঙ্ক হচ্ছে 0। ওকে, তার মানে হচ্ছে শূন্যের নিজস্ব কোনো মান নাই। অর্থাৎ তোমাকে যদি বলি যে 0 টাকা, 0টি, 0টা, তাহলে এর কোনো মান হয় না। তার মানে শূন্য কি করে? কোনো কি মান নাই? আছে তো। কিরকম? শূন্য সাহায্য করে। তার মানে হচ্ছে এই সার্থক অঙ্কের সাথে যদি শূন্য বসে, তাহলে সে কি সাহায্য করছে। যেমন আমরা যদি বলতে পারি 100, এটা বলতে পারি, তখন আমাদের কি শূন্যের মান আছে না? কারণ এখানে তো এক দুইটা শূন্য বসার কারণে আমরা 100 লিখছি। বাট শুধু শূন্য, এর একার কোনো মান হয় না। অর্থাৎ শূন্য সাহায্য করে অঙ্ককে। তাহলে তোমার পরীক্ষা যদি আসে অঙ্ক কত প্রকার? অঙ্ক হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সার্থক অঙ্ক, একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। আবার যদি পরীক্ষা প্রশ্ন আসে যে অঙ্ক মোট কয়টা, তাহলে হচ্ছে 10টা। কি রকমের? 0, 1, 2, 3 থেকে 10, 9 পর্যন্ত। তোমার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সার্থক অঙ্ক কয়টা, তাহলে হচ্ছে 9টা। মাথায় রাখবা, অঙ্ক 10টা কিন্তু সার্থক অঙ্ক 9টা। কিন্তু তোমার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সাহায্যকারী অঙ্ক কয়টা, সাহায্যকারী অঙ্ক হচ্ছে একটা। আমি একটা মজার ধাঁধা বলি, দেখো আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি, বলো তো তোমার এসএসসির অঙ্ক বইতে কয়টা অঙ্ক আছে, তোমাদের 5 এর অঙ্ক বইতে কয়টা অঙ্ক আছে, তোমার 6 এর অঙ্ক বইতে কয়টা অঙ্ক আছে। অনেকে হয়তো ভাবতে পারে যে এতগুলো অঙ্ক কিভাবে গণনা করব। আসলে গণনা করার কিছুই নেই। তোমার ক্লাস 5 বলো, 6 বলো, 8 বলো, 9 বলো, 10 বলো, প্রত্যেকটা ক্লাসের অঙ্ক বইতে মোট 10টা করেই অঙ্ক আছে। ঠিক আছে? অর্থাৎ এই 10টার বাইরে কোনো অঙ্কই নাই। আচ্ছা, তাহলে আমরা আসলে সংখ্যা এবং অঙ্কের ভিতরে যে পার্থক্য, সেটা আমরা বুঝতে পারছি। যেমন আমরা যদি বলি 996, এখানে হচ্ছে অঙ্ক আছে কয়টা? অঙ্ক আছে 3টা, বাট সংখ্যা হচ্ছে একটা। কিন্তু প্রত্যেকটা সার্থক অঙ্ক একা ইন্ডিভিজুয়াল ভাবে সংখ্যাও হতে পারে। যেমন আমি যদি বলি 5, তাহলে 5 একটা অঙ্ক, আবার 5 একটা সংখ্যা, দুইটাই। আমি যদি বলি 9, তাহলে 9 একটা অঙ্ক, 9 একটা সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তার মানে হচ্ছে আমাদের অঙ্ক এবং সংখ্যা সংক্রান্ত যে সমস্যাটা ছিল, আমরা একেবারে ক্লিয়ার হয়েছি। সংখ্যাকে হচ্ছে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে জটিল সংখ্যা। মনে রাখবেন, নার্সিং এডমিশন টেস্টে আমাদের জটিল সংখ্যা থেকে সাধারণত প্রশ্ন আসে না। এখন জটিল সংখ্যা কোনগুলো? জটিল সংখ্যা হচ্ছে, ধরেন আমরা যদি হচ্ছে -1 এর উপর হচ্ছে বর্গমূল দেই, যে মানটা আসবে সেটা হচ্ছে জটিল সংখ্যা। এই সংখ্যাটা আমরা হচ্ছে এখন আপাতত আমরা স্কিপ করব। অর্থাৎ আমরা শুধু বাস্তব সংখ্যা নিয়ে পড়ব। তবে আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সংখ্যা কত প্রকার, তাহলে অ্যান্সার হচ্ছে সংখ্যা দুই প্রকার। আমি যে কথাগুলো বলবো ওগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবেন। তাহলে সংখ্যা কত প্রকার? সংখ্যা দুই প্রকার। এক, বাস্তব সংখ্যা। দুই, জটিল সংখ্যা। ওকে, চলুন আমরা বাস্তব সংখ্যা নিয়ে কথা বলি। ওকে, তো বাস্তব সংখ্যাকে মূলত দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। চলুন মূলদ সংখ্যা শেখার আগে আপনাদেরকে আরো কিছু সংখ্যার সাথে পরিচিত করে আসি। পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে হচ্ছে কোন সংখ্যা যদি বারবার আসে, বারবার যদি কোনো সংখ্যা আসে, তখন তাকে আমরা পৌনঃপুনিক বলি। কি রকমের একটু কথা বলি। যেমন আমরা সেখানে অসীম এবং সসীম নিয়ে কথা বলবো, তখন কিন্তু আগের এই কথাটা পুরোটা মনে রাখবা যে অসীম মানে কি, সসীম মানে কি। অসীম মানে হচ্ছে যেটা চলতেই থাকবে, যেটা থামানো যায় না, তাকে বলি কি আমরা
অসীম, আর যেটা থামানো যায় তাকে বলি আমরা সসীম। ওকে, তার মানে দেখো আমি যদি তোমাকে একটা সংখ্যা বলি যে ধরো 7.2392715 এরকম বললাম। তার মানে দেখো এই সংখ্যাটা কি আসলে আমরা জানি কোন জায়গায় গিয়ে থামবে? এই ডট ডটের মানে হচ্ছে সংখ্যাটা অসীম পর্যন্ত যাবে, অর্থাৎ এর কোনো সীমা নাই, সীমাহীন। তাহলে যে অসীম পর্যন্ত যায় এই সংখ্যাকে আমরা বলি অসীম। কি বলি আমরা? অসীম। ওকে, এরপরে যদি আমি তোমাকে বলতাম যে এখানে ধরো 7.27272727 এমন যদি বলতাম, তাহলে এমন সংখ্যাগুলোও কিন্তু অসীম, এমন সংখ্যাগুলো অসীম। কারণ এখন আমি যদি তোমাকে বলি বলো তো সামনে অঙ্ক দুটো কি হবে, তুমি বলবা 27। বলবো বলো তো সামনের চারটা অঙ্ক কি হবে, তুমি বলবা 2727। ছয়টা অঙ্ক কি হবে, 272727। অর্থাৎ আমি যত অঙ্ক সামনে বাড়াবো সবগুলো আসলে 272727 করে বাড়তেছে। অর্থাৎ প্রতিবারে সমান অঙ্ক, একই অঙ্ক বারবার রিপিট হচ্ছে। এই যে বারবার রিপিট হওয়া অঙ্কগুলোকে আমরা একসাথে কমাই আনতে পারি কিভাবে? তাকেই বলে আমরা পৌনঃপুনিক। অর্থাৎ কোন দশমিক সংখ্যায় একই অঙ্ক বারবার আসলে যদি কেউ লিখতে চাও তাহলে লিখতে পারো। আমি বলছি শোনো, কোন দশমিক সংখ্যার পরে একই অঙ্ক বারবার আসলে তাকে আমরা পৌনঃপুনিক ব্যবহারের মাধ্যমে ছোট করতে পারি। ওকে, আচ্ছা, তো এখন দেখো এখানে কি হচ্ছে, দেখো 27272727। তা আমরা কি করব, 7 এর পরে 2 এবং 7 এর উপর এই যে দুইটা দিয়েছি এটা কি বলে? পৌনঃপুনিক। অর্থাৎ এই পৌনঃপুনিক দেওয়ার মানে হচ্ছে এর পরে যে সংখ্যাগুলো আসবে আমরা অটোমেটিক্যালি জানি এর পরবর্তী সংখ্যাই হবে 272727। ওকে, আচ্ছা, এখন যদি আমি বলতাম এখানে মনে করো 6.3, 6.33333 এরকম আসতেছে। তার মানে পরবর্তী যদি আমি 10টা অঙ্কও তোমাকে বলতে বলি তুমি বলবা যে ভাইয়া 33333 এরকম অঙ্ক আসবে। তার মানে হচ্ছে এই অঙ্কটাকে আমরা থামাতে পারি কিভাবে? আমরা এই অঙ্কটা লিখবো 6.3 এ দিয়া আমরা আর সামনে কিছু দিব না, উপরে একটা পৌনঃপুনিক দিয়ে দেবো। এই পৌনঃপুনিকের মানেই হচ্ছে সামনে যত সংখ্যা আসবে সব আসবে 3333 এভাবে। ওকে, এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই সংখ্যাটা যদি এমন না হয়, সংখ্যাটা যদি এমন হতো 5.264 264 264 এমন যদি হয়, তাহলে এমন হলে তখন সংখ্যাটা কি হবে একটু খেয়াল করে দেখো। এতক্ষণ হচ্ছে দুটো সংখ্যা ছিল, আমরা দুটো পৌনঃপুনিক দিয়েছি। একটা অঙ্ক ছিল, আমরা একটা পৌনঃপুনিক দিয়েছি। কিন্তু এখানে তাকায় দেখো 264 264 264, অর্থাৎ প্রতিবার আমরা দেখতে পাচ্ছি তিনটা করে অঙ্ক বারবার রিপিট হচ্ছে। এই ক্ষেত্রে কি করতে হয়? এই ক্ষেত্রে হচ্ছে যদি তিনটা সংখ্যা না, শুধুমাত্র দুইয়ের অধিক সংখ্যা যদি বারবার রিপিট হয়, সেক্ষেত্রে প্রথম এবং শেষ এই দুইটার উপর যদি পৌনঃপুনিক দাও তাহলে মাঝখানের সংখ্যার উপর দিতে হয় না, এটা অটোমেটিক্যালি পৌনঃপুনিক হয়ে যায়। যেমন আমরা যদি বলি 5.264, অর্থাৎ এটার উপর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক যখন দিয়েছি তার মানে অটোমেটিক্যালি এখানে 6 এর উপর পৌনঃপুনিক হয়েছে। তার মানে পরবর্তীতে পৌনঃপুনিক 6 এর উপর দেওয়ার দরকার নেই। অর্থাৎ দুইটা পাশে যদি তুমি পৌনঃপুনিক দাও, মাঝখানে যদি 10টা সংখ্যাও থাকে, 10টা অঙ্কও থাকে, তাহলে মনে রাখবা ওগুলো সবগুলোর উপর পৌনঃপুনিক অটোমেটিক্যালি হয়ে গেছে। আশা রাখি পৌনঃপুনিকের ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা শিখবো বর্গ এবং বর্গমূল। তোমাদের মাথায়, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো এখানে লিখেছেন মূলদ, অমূলদ, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, বাট আপনি পৌনঃপুনিক সম্পর্কিত কথা বলতেছেন, আপনি বর্গ সম্পর্কিত কথা বলতেছেন, বর্গমূল সম্পর্কিত কথা বলতেছেন। আসলে মূলদ সংখ্যা বোঝার জন্য এগুলো দরকার, এজন্য বলছি। আর তোমরা সবাই এগুলো নোট করে রাখবে, কেমন? এখন দেখো বর্গ। আচ্ছা, বর্গ মানে হচ্ছে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা দুইবার গুণ করলে তখন আমরা তাকে বর্গ বলি। কি রকমের? আমরা যদি 2 এর উপরে স্কয়ার দেই, আমরা ইংলিশে বলে যাকে স্কয়ার, বাংলায় বলে বর্গ, 4 হয়। আবার যদি হচ্ছে আমরা 3 এর উপরে দিই তাহলে হচ্ছে 9 হয়। আমরা যদি 6 এর উপরে দিই তাহলে হচ্ছে 36 হয়, এমন আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে অর্থাৎ ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা দুইবার গুণ, তাহলে এটা যদি বর্গ হয় তাহলে বলো তো বর্গমূল কি? বর্গমূল। আচ্ছা, তা বর্গমূল কি? এটার উল্টাটাই তো বর্গমূল, তাই না? বর্গ যদি হয় এটা, তাহলে 4 এর উপরে যদি এই যে রুট ওভার তার দেই তাহলে হচ্ছে 2, এটা হচ্ছে বর্গমূল। আবার যদি আমি হচ্ছে 9 এর উপরে বর্গমূল দেই তার মানে হচ্ছে এখানে হচ্ছে 3। আমরা যদি হচ্ছে 36 এর উপরে বর্গমূল দেই তার মান হচ্ছে 6, এটাই হচ্ছে বর্গমূল। তাহলে বর্গমূল হচ্ছে কি? বর্গের ঠিক বিপরীতটাই হচ্ছে কি? বর্গমূল। ওকে, এরপরে আসো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি দেখি আমরা। পূর্ণবর্গ সংখ্যা, ওকে, পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা, তোমরা আমি যে কথাগুলো বলতেছি আমি কিন্তু হচ্ছে এইটা রাখার জন্য, জাস্ট এটা রাখার জন্য আমি হচ্ছে কি করছি, এই অঙ্কগুলো কিন্তু এখান থেকে মুছে দিচ্ছি না। ওকে, তো এখন যাতে এটা থাকে আর কি, এজন্য হচ্ছে আমরা এটা মুছে দিচ্ছি না, আমরা মুছে দিব একটু পরে। ওকে,
এখন দেখো পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যাটা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এই যে বর্গমূল আছে না, দেখবা তোমরা যদি কেউ লিখতে চাও লিখতে পারো, যে সংখ্যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা তাকেই বলে পূর্ণবর্গ সংখ্যা। আমি আবার বলছি, যে সংখ্যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা তাকেই বলে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো যতগুলা এই যে এইগুলো আছে, এগুলোর যতগুলো হচ্ছে বর্গমূল, তাহলে 36 একটি পূর্ণবর্গ, 9 একটা পূর্ণবর্গ, 4 একটা পূর্ণবর্গ, 49 একটা পূর্ণবর্গ, 64 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 81 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 100 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 121 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে এই যে আমরা পাইলাম, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আমরা পাইলাম হচ্ছে, যেমন 36 আছে, 49 হচ্ছে পূর্ণবর্গ, এই 36 লিখলাম, 36 হচ্ছে পূর্ণবর্গ, তাই না? তারপর আমরা যদি বলি 100 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা। এখন আসো, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা শিখলাম, বর্গমূল শিখলাম এবং হচ্ছে বর্গ শিখলাম। ওকে, আচ্ছা, এখন তাহলে যেহেতু এগুলো পারি, আমরা ঘনও শিখতে পারি। ঘন কি ভাইয়া? ঘন হচ্ছে কোন সংখ্যাকে 3 বার গুণ। ওকে, যেমন আমি যদি তোমাকে বলি যে 2 এর উপর যদি ঘন দাও, ঘন মানে 3, তাই না? তার মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে এটার ঘন। আচ্ছা, আমি যদি বলি হচ্ছে ধরো 3 এর ঘন, 3 এর উপর যদি ঘন দেই, তাহলে 3 গুণ 3 গুণ 3, তার মানে হচ্ছে 3 3 9, 3 9 27। ওকে, এখন দেখো এই যে ঘন বের হয়েছে, এটার ঘন আবার মূলও আছে। বর্গের যেমন বর্গমূল আছে, ঘনেরও ঠিক তেমনি কি আছে? ঘনমূল আছে। তাহলে 8 এর যদি ঘনমূল বের করি, তাহলে ঘনমূল বের করে এখানে দেয় 3, এখানে দিতে হয় 8, তার মানে 8 এর ঘনমূল হচ্ছে 2। আবার ঠিক তেমনি ভাবে আমি যদি বলি 27 এর ঘনমূল কত বলো তো? 27 এর ঘনমূল কত? 2 এর 7 27, আমরা যদি এখানে দিই 3, তার মানে ঘনমূল, ঘনমূল হচ্ছে 3। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো কিনা? আবার যদি আমি বলি 64 এর ঘনমূল কত বলো তো? আচ্ছা না, 64 না, সরি সরি সরি, 4 4 16, হ্যাঁ 16 16 64, হ্যাঁ ঠিক আছে, 64। 64 ঘনমূল হচ্ছে 4। আচ্ছা সরি, ঘনমূল হচ্ছে 4। তাহলে আমরা কিন্তু কি কি শিখলাম বলতো? বর্গ, বর্গমূল এবং পূর্ণবর্গ সংখ্যা আমরা শিখলাম, ঘন এবং ঘনমূল। আচ্ছা, এতটুকু মাথায় রাখো। এখন আমরা সরাসরি মূলদ সংখ্যা শিখতে চলে যাব, চলো। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে, যদি আমি তোমাদেরকে গোপনে বলি, একেবারে গোপনে, হ্যাঁ বইয়ের ভাষা না, গোপনে বললে হচ্ছে, যে সংখ্যাকে আমরা 2 চোখ দিয়ে দেখতে পারি সরাসরি, তাকে আমরা মূলদ সংখ্যা বলি। ওকে, যাকে ভগ্নাংশের আকারে ভাঙা যায়, ঠিক আছে, এমন সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। কি রকমের? যদি বলি তোমাকে 5, 10, 7, এগুলো সব মূলদ সংখ্যা। আমি যদি তোমাকে বলি যে কোনো ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ, আমি যদি বলি হচ্ছে 5 বাই ধরো 2, আমি যদি বলি হচ্ছে 6 বাই মনে করো 5, এগুলো সব মূলদ সংখ্যা। সব কি সংখ্যা? মূলদ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো, আমি আবার বলছি, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তা সব হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমি যদি তোমাকে বলি এখানে ধরো 12.36, ধরো 36 বললাম, এটা একটা মূলদ সংখ্যা, কারণ আমরা এটা 2 চোখে দেখতে পারি। কি রকমের? আমি যদি ভাঙা, এটাকে ভগ্নাংশ করে প্রকাশ করা যায়। কি রকমের? আমি যদি বলি 12.36, আর এই দশমিকের জায়গায় 1 এবং এই পরে দুইটা সংখ্যা মানে দুইটা শূন্য, এটা দশমিক আকারে তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এটা মূলদ সংখ্যা। এখন যদি বলো যে ভাইয়া তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না কোনটা? আচ্ছা, যায় না হচ্ছে 12.36, 3, 5, 7, 9, 8, এই ডট ডট ডট। এখন বলো আমরা এটাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি? পারি না। কেন? কারণ এখানে দশমিক ছিল, দশমিকের জায়গায় 1 দিয়েছি এবং পরবর্তীতে দুইটা অঙ্ক ছিল, দুইটা অঙ্কের পরিবর্তে দুইটা শূন্য দিয়েছি, তারপর এটা পূর্ণ সংখ্যা উপরে লিখে দিয়েছি, এভাবে ভাঙানো যায়। এই ক্ষেত্রে তুমি দশমিকের জায়গায় 1 লিখলা, বাট এরপরে কয়টা অঙ্ক আছে আর কয়টা শূন্য নিচে দিবা, তার কোনো কি হদিশ আছে? তাই তো। তার মানে এই সংখ্যা কিন্তু তুমি হচ্ছে কি করো, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো না। অসীম, আমরা 2 চোখে দেখতেও পারি না, অর্থাৎ 2 চোখের আমাদের সীমাহীন, আমাদের দৃষ্টি সীমার বাহিরে চলে গেছে। তো মনে রাখবা, এটা কিন্তু কোনো বইতে লেখা থাকে না, তুমি তোমার মতো করে লিখে রাখবা। সেটা হচ্ছে মূলত হচ্ছে যে সংখ্যাকে আমরা কি করতে পারি, আমাদের দৃষ্টি সীমার ভিতরে রাখতে পারি, অর্থাৎ আমাদের দৃষ্টি দিয়ে দেখা যায়, এমন সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। আর যে সংখ্যা হচ্ছে আমাদের দৃষ্টি সীমার বাহিরে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আশা রাখি বুঝতে পারছো। তাহলে এখন তোমাকে যদি আমি বলি যে সকল পূর্ণ সংখ্যা, তাহলে তুমি লেখো সকল পূর্ণ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? 1, সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? উদাহরণ তোমরা লিখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এগুলা। আচ্ছা, এরপরে যদি আমি 2 নম্বরে বলি যে কোনগুলো আছে, ভগ্নাংশ, সকল ভগ্নাংশ। ওকে, তাহলে ভগ্নাংশ লিখতে পারি, ভগ্নাংশ। 3 নম্বরে কি লিখতে পারি আমরা? 3 নম্বরে লিখতে পারি হচ্ছে আমাদের যতগুলো হচ্ছে দশমিক সংখ্যা আছে, যেগুলো হচ্ছে সসীম
বা দেখা যায় সসীম, সসীম দশমিক। হ্যাঁ, সসীম দশমিক, দশমিক যেটা হচ্ছে ওই যে পৌনঃপুনিক আসবে না, অর্থাৎ বারবার আসে না, এমন সংখ্যাগুলো হচ্ছে সসীম দশমিক। তারপরে যদি আমি তোমাকে বলি যে সকল পূর্ণবর্গ সংখ্যা, সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটু আগে দেখেছিলাম পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যেমন হচ্ছে 16 পূর্ণবর্গ তার বর্গমূল, আবার যদি বলি 36 পূর্ণবর্গ তার বর্গমূল, আবার যদি 49 পূর্ণবর্গ তার বর্গমূল, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। ওকে, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, বর্গমূল। ওকে, আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মনে রাখবা, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত যত সংখ্যা আছে সবগুলোর বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। কি রকমের? তাহলে ধরো আমি তোমাকে বলি 9 এর উপর যদি বর্গমূল দাও তাহলে এটা হচ্ছে পূর্ণ মূলদ সংখ্যা, কিন্তু 8 এর উপরে দিলে অমূলদ সংখ্যা, 7 এর উপরে দিলে অমূলদ সংখ্যা, 5 এর উপরে দিলে অমূলদ সংখ্যা, 10 এর উপরে দিলে অমূলদ সংখ্যা। কথা বোঝা গেছে? অর্থাৎ পূর্ণবর্গ ব্যতীত যত সংখ্যার উপর বর্গমূল দাও সব হচ্ছে কি অমূলদ সংখ্যা। এরপরেও আরেকটা হচ্ছে তোমাদের পাই এর মান আলফা, বিটা, গামা এমন কোন সংখ্যা যদি থাকে যেগুলো হচ্ছে আমাদের একেবারে সাধারণ কোনো মান নাই, যেগুলো হচ্ছে আমাদের ধ্রুব মান, এমন কোন সংখ্যা, ওগুলো হচ্ছে সব অমূলদ সংখ্যা। তার মানে কি দেখলাম, পৌনঃপুনিক দেওয়া যায় না, অসীম পর্যন্ত যায়, সেগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। তারপরে হচ্ছে রুট ওভার যদি দেয়, যে সংখ্যাটার উপরে রুট ওভার দেওয়া যায় কিন্তু হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ নয়, এমন সংখ্যার উপর যদি বর্গমূল থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা। এবং হচ্ছে পাই, আলফা, বিটা, গামা এগুলো যদি থাকে এগুলো হচ্ছে সব অমূলদ সংখ্যা। আশা রাখি বুঝতে পারছো। ওকে, তার মানে আমরা এখন মোটামুটি ক্লিয়ার হয়েছি যে হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, সসীম দশমিক। সসীম দশমিক কোনগুলো? যেগুলো আমরা দেখতে পাই। ওকে, সসীম দশমিক বলতে কি, আমরা যদি বলি হচ্ছে ধরো 15.35, তাহলে এটা কি আমরা দেখতে পাই। এবং হচ্ছে 5 নম্বরের পৌনঃপুনিক, পৌনঃপুনিক, আচ্ছা, পৌনঃপুনিক এইমাত্র কিন্তু আমরা দেখাইছিলাম যে পৌনঃপুনিক সংখ্যা কোনগুলা। তার মানে সকল পৌনঃপুনিক সংখ্যা, তোমার পরীক্ষা যদি এমন প্রশ্ন আসে, ধরো তোমার পরীক্ষা প্রশ্ন আসলো, হ্যাঁ, প্রশ্ন আসলো 6.35353535, এই সংখ্যাটা কি মূলদ নাকি অমূলদ? দেখো, তোমার পরীক্ষায় যদি এই সংখ্যাটা দুই ভাবে আসতে পারে, 35 দিয়ে একটা পৌনঃপুনিক দিয়ে দিল অথবা পৌনঃপুনিক দিল না। পৌনঃপুনিক যদি দিয়ে দেয় তাহলেও এটা মূলদ সংখ্যা, পৌনঃপুনিক যদি না দিয়ে 35353535 এমন রিপিট করে আসে তাহলে সেটাও হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে আমাদের এটা দুইটাই হচ্ছে কি মূলদ, মূলদ। ওকে, এখন যদি তোমার পরীক্ষা এই প্রশ্নটা দেখো কয় ভাবে আসতে পারে, আসে এরকম, এটা যে 6.35639 হ্যাঁ, তারপরে ধরো মনে করো 526 এরকম করে আসলো, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ কোন সংখ্যায় এরকমের ডট ডট থাকলেই যে এটা মূলদ হবে এমনও কোনো কথা না, যদি ডট ডট থাকলেই যে অমূলদ হবে এমনও কোনো কথা না। কারণ যদি দেখো ডট ডট আছে কিন্তু তাকে পৌনঃপুনিকে ফালানো যায় তাহলে সেটা হচ্ছে মূলদ, আর যদি পৌনঃপুনিক না হয় তাহলে হচ্ছে অমূলদ। তাহলে কি দেখলাম আমরা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাটা দেখলাম। তার মানে হচ্ছে এটা হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এবং সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ, বাট পূর্ণবর্গ না হলে যদি তার উপরে বর্গমূল দাও তাহলে সেটা হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। যেমন আমি যদি বলি, বলো যে √5 এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তারপরে √2 কি সংখ্যা? অমূলদ সংখ্যা। √3 কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আশা রাখি বুঝতে পারছো। এখন আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা বুঝতে পারলাম, এবং তাহলে আমরা কি দেখলাম? বাস্তব সংখ্যা পড়লাম, সংখ্যা পড়লাম, তারপরে জটিল সংখ্যা কি দেখলাম, অমূলদ সংখ্যাও দেখলাম, মূলদ সংখ্যাও দেখলাম। এরপর অমূলদ সংখ্যা নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই, আমরা চলে আসবো মূলদ সংখ্যার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, দুইটা নিয়ে কথা বলবো। চলো আমরা এই দুইটা শুরু করি। এই ফাঁকে যারা এখনো হচ্ছে এই ক্লাসটা হচ্ছে উঠাও নাই, তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো। ওকে, আমি এখানে দাঁড়ালাম জাস্ট 1 সেকেন্ড, আশা রাখি স্ক্রিনশট শেষ। এখন দেখো মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। মাত্র আমরা দেখেছিলাম। ওকে, যে দেখো ভগ্নাংশের ভিতরে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশের ভিতরে পার্থক্য কি চলো আমরা দেখি। ধরো দশমিক সংখ্যা কোনগুলো? দশমিক সংখ্যা হচ্ছে, আমরা যদি দশমিক ভগ্নাংশ নিয়ে কথা বলতেছি, আমরা কথা বলতেছি ভগ্নাংশেরই দশমিক পার্ট। ওকে, তাহলে দেখো দশমিক ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে কি অসীমটা বাদ দিই আমরা। এখন দেখো আমরা হচ্ছে 12 নিয়ে লিখলাম, 12 দশমিক ধরো 3, 6, 1, 2, 9, 6 এই একটা, এইটা আরেকটা লিখলাম আমি 12 দশমিক ধরো 3, 6 শেষ। এই পর্যন্তই শেষ। তার মানে দেখো একটা সংখ্যা হচ্ছে কি ডট 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 আছে, তার মানে এই সংখ্যাটা কি চলমান,
চলতেই থাকবে চলতেই থাকবে। আর একটা সংখ্যা হচ্ছে স্থির, যেটা স্থির সেটাকে আমরা বলি কি সসীম, সেটা কি বলি কি সসীম। আর যেটা হচ্ছে চলতেই থাকে সেটাকে বলি আমরা অসীম। এখন আসো যে ভাইয়া এখানে তো লিখছে অসীম আবৃত, আমার কথাটা বুঝতে পারছো? এখানে বলছেন কি অসীম আবৃত, আবৃতটা কি আবার? আবৃতই হচ্ছে মূলত পৌনঃপুনিক। এই মাত্র, তার মানে হচ্ছে এটা কি আমরা কি পৌনঃপুনিকে রাখতে পারি? এটা কি পৌনঃপুনিকে রাখা যায়? কারণ এটা তো সেম সংখ্যা বারবার আসে নাই, তার মানে এটাকে আমরা পৌনঃপুনিকে রাখতে পারি না। এটা কোনো ভগ্নাংশও না, এটা কোনো দশমিক সংখ্যাও না, এটা একটা অমূলদ সংখ্যা। ওকে, এটা মূলদের কাতারেই পড়ে না। এটাকে মূলদের কাতারে যদি নিয়ে আসতে হয় তাহলে আমাদের কি লিখতে হতো, কি রকমের জানো? ধরো 3 6 3 6 3 6 এমন করে লিখতে হতো। তাহলে কি হতো দেখো, তাহলে কি হচ্ছে অসীম আবৃত মানে সসীম আবৃত। আবৃত বলতে কি করতাম আমরা? 3 6 3 6 3 6 মাত্র দেখাইছিলাম পৌনঃপুনিকের অঙ্কটা, মনে আছে? তাহলে 3 6 দুইটার উপর কি দিব? এই যে এটা, এই যে পৌনঃপুনিক দিয়েছি, এই পৌনঃপুনিক কি বলা হয়? আবৃত। তাহলে আমরা লিখতে পারি পৌনঃপুনিক সমান হচ্ছে আবৃত। ওকে, তাহলে পৌনঃপুনিকের আরেকটা নামই হচ্ছে কি? আবৃত। আশা করি বুঝতে পারছো। তার মানে যাহাই পৌনঃপুনিক তাহাই হচ্ছে আবৃত, যাহাই আবৃত তাহাই হচ্ছে পৌনঃপুনিক। তার মানে পৌনঃপুনিকের আরেকটা নাম হচ্ছে আবৃত। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অসীম অসীম আবৃত বলতে বোঝানো হয়েছে এটা মূলত ছিল তো অসীম, কোন জায়গায় গিয়ে থামবে আমরা তো জানি না, কিন্তু আমরা পৌনঃপুনিক দিয়ে এটাকে হচ্ছে সসীম বানাইছি, এজন্য এটাকে বলে অসীম আবৃত। আর এটা তো সসীম, এটা তো থেমেই গেছে, এটা তো সসীমই অটোমেটিক্যালি। ঠিক আছে, সসীম। আচ্ছা, মানে এর তো আর নাই কোনো কিছু। ওকে, তার মানে এর আবৃত টাবৃত দরকার নেই। তার মানে আমরা দশমিক সংখ্যাটা দেখলাম। এখন সাধারণ যে ভগ্নাংশ আছে, সাধারণ ভগ্নাংশ নিয়ে কথা বলবো। সাধারণ ভগ্নাংশের ভিতরে প্রকৃত অপ্রকৃত আমরা একটু দাগ দিই, আমরা কোনটা কোনটা আমরা ক্লিয়ার করতেছি একটু দাগ দিয়ে রাখি। আমরা আমরা হচ্ছে ভগ্নাংশটা ক্লিয়ার করছি, দশমিক এটা এবং হচ্ছে এটাও ক্লিয়ার করলাম মাত্র। এখন হচ্ছে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে কথা বলবো। সাধারণ ভগ্নাংশের তিনটা প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং হচ্ছে মিশ্র। তোমরা দেখতে পাচ্ছ আমি মিশ্রতে একটা দাগ দিয়েছি, সেটা হচ্ছে এভাবে, এবং আরেকটা দিক দিয়েছি তীরটা এই দিকে। ওকে, আসলে মূলত সকল অপ্রকৃত ভগ্নাংশগুলোই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কিভাবে আমরা একটু পরে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, এখন দেখো আমরা বলেছিলাম সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। মূলত তুমি দুই প্রকার বলতে পারো, কারণ প্রকৃত আর অপ্রকৃত, মূলত মিশ্রটা হচ্ছে একটা অপ্রকৃতের একটা শাখা। বুঝতে পারছো? যাহাই অপ্রকৃত তাহাই মিশ্র, যাহাই মিশ্র তাহাই অপ্রকৃত। একটু পরে দেখাচ্ছি। প্রকৃত কি ভাইয়া? আমরা জানি হচ্ছে মূলত ভগ্নাংশের হচ্ছে দুটি অংশ, একটাকে বলা হয় লব আর একটাকে বলা হয় হর। তো তোমরা জানো একটি ভগ্নাংশের লব থাকে উপরে, উপরে থাকে লব আর নিচে যেটা থাকে তাকে বলি আমরা হর। ওকে, আচ্ছা, তাহলে এখন যদি আমি বলতাম উপরে ধরো 3/5 এটা বলছি, তার মানে দেখো উপরে যে সংখ্যাটা আছে অর্থাৎ লব, যদি কোনো ভগ্নাংশের লব ছোট হর বড় হয় তাকে বলে প্রকৃত। চাইলে এতটুকু লিখে নিতে পারো তোমাদের যদি প্রয়োজন মনে করো। প্রকৃত হচ্ছে যে ভগ্নাংশের আর অপ্রকৃত আচ্ছা, যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে বলে অপ্রকৃত। কি রকমের? তাহলে প্রকৃত হচ্ছে এটা, কারণ এটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু প্রকৃত যদি তোমাকে দেই আমি বলতে পারতাম 9 এর হচ্ছে এখানে ধরো 7, ঠিক আছে? বাট অপ্রকৃতর ক্ষেত্রে হচ্ছে কোনটা? তাহলে এই সেম জিনিসটা আমি যদি উল্টাই দিই, উপরে যদি বলতাম আমি হচ্ছে ধরো 7, নিচে বলতাম হচ্ছে 3, ঠিক আছে? উপরে যদি বলতাম আমি 15, নিচে যদি বলতাম হচ্ছে ধরো 9, 9 না, আমি হচ্ছে নিচে মনে করো 10 দিলাম। তাহলে এই হচ্ছে মূলত অপরকৃত। অপরকৃত কোনগুলো তাহলে? অপরকৃত হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলে অপরকৃত, আর যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে বলে হচ্ছে প্রকৃত। এইগুলো হচ্ছে সব প্রকৃতির উদাহরণ আর এইগুলো হচ্ছে সব অপ্রকৃতির উদাহরণ। ওকে, এখন চলো তাহলে মিশ্র জিনিসটা কি, মিশ্র জিনিসটা একটু শিখে নেই। যেমন আমি বললাম 3 সমস্ত 2 এর 1, এই কথাটা বললাম, এটাই হচ্ছে মূলত মিশ্র ভগ্নাংশ। ওকে, মিশ্র ভগ্নাংশ থেকে আমাদের এরকম স্বাভাবিক ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করার একটা নিয়ম হচ্ছে, এই যে এই পাশে যেটা থাকবে এটাকে এইদিকে দিবা হচ্ছে গুণ, আর এই সোজা যে উঠবে এই সোজা হবে যোগ। ওকে, তার মানে হচ্ছে এইদিকে গুণ, আমি বলছি আবার এইদিকে হচ্ছে গুণ, এইদিকে হচ্ছে যোগ। তার মানে হচ্ছে 3 দুগুণে 6 আর উপরে হবে আছে 1, তার মানে 6 আর 1 7, নিচে হর একই থাকবে অর্থাৎ 2 আর উপরে হচ্ছে 7। দেখো তো ভাই এটা অপরকৃত হয়েছে কিনা? এটা অপরকৃত হয়েছে কিনা? আমি যদি আরো সংখ্যা তোমাদের কি বলি, ধরো এখানে দিলাম আমি 5, এখানে দিলাম আমি মনে করো 7 সমস্ত 3, এটা দিলাম। আচ্ছা, এখন আমরা বলেছিলাম এইদিকে হবে কি? এইদিকে হবে গুণ আর উপরে হবে যোগ।
তাহলে বলো তো 5 7 কত? 35। 5 7 35 এর উপরে 3, 35 আর 3 38। তাহলে উপরে যদি আমি লিখি 38, নিচে যদি লিখি 7, দেখো তো ভাই এটা অপরকৃত হয়েছে কিনা? যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকেই তো বলা হয় কি অপরকৃত ভগ্নাংশ। তাহলে আমরা যে দিয়েছি যাহাই অপরকৃত তাহাই মিশ্র, আর যাহাই মিশ্র তাহাই অপরকৃত। তাহলে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এখন তোমাদের কাছে কোশ্চেন, আমরা এই যে এর ফাঁকে ফাঁকে তোমাদেরকে কোশ্চেন করব, তোমরা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিবা। আমি হচ্ছে এখন একটা প্রশ্ন করি, তোমরা হচ্ছে প্রশ্নটার উত্তর কমেন্ট বক্সে দিবা। কোশ্চেন নং হচ্ছে 1, ওকে? কোশ্চেন নং 1, অবশ্যই উত্তরগুলো দেওয়ার সময় আমি হচ্ছে প্রত্যেকটা উত্তরের আমি তোমাদেরকে অ্যানসার করব, হ্যাঁ? তোমরা অ্যানসার করবা, আমিও হচ্ছে এগুলোর কমেন্টে রিপ্লাই দিব, তো তোমরা হচ্ছে অ্যানসার করবা। ওকে, তাহলে কোশ্চেন নম্বর 1, কোশ্চেন নম্বর 1 এ হচ্ছে তোমাদেরকে যদি বলি, বলে তোমরা যে কত দিব হচ্ছে 21 বাই হচ্ছে কত দিব, 21 বাই 8 কি সংখ্যা বা কি ভগ্নাংশ? কি ভগ্নাংশ? একটু দ্রুত কমেন্ট করে আসো। ভগ্নাংশ কি ভগ্নাংশ? এটা কি প্রকৃত নাকি অপরকৃত নাকি মিশ্র? জাস্ট এতটুকু কমেন্ট করে আসো। আচ্ছা, প্রকৃত নাকি অপরকৃত? জাস্ট এই দুইটা, প্রকৃত নাকি অপরকৃত? কোশ্চেন নম্বর 1, 21 বাই 8 এটা কি প্রকৃত নাকি অপরকৃত? আবার আমি যদি বলি কোশ্চেন নং 2, কোশ্চেন নং 2 তোমরা হচ্ছে এভাবে উল্লেখ করবা যে কোশ্চেন নং 1, কোশ্চেন নং 2 এরকমের করে। কোশ্চেন নং 2 যদি আমি বলতাম তোমাকে যে 3 এর হচ্ছে ধরো 16, এটা কি ভগ্নাংশ? কি ভগ্নাংশ? ওকে, এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা আশা রাখি ভগ্নাংশ দিয়ে দিবা। ওকে, তাহলে দেখো আমাদের আপাতত আমরা হচ্ছে ভগ্নাংশের প্রকৃত, অপ্রকৃত, মিশ্র এই তিনটা হচ্ছে বুঝে গেছি। ওকে, তার মানে দেখো আমরা কিন্তু হাসতে খেলতে এই থেকে এই পর্যন্ত সব বুঝে গেছি। এখন আমাদের বাকি আছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক এবং মৌলিক, এক, যৌগিক। আশা করি এই গোটা টপিক পড়তে আমাদের বেশিক্ষণ লাগবে না, হয়তো বা 10 থেকে 15 মিনিট লাগবে। একটু সবাই একটু নাড়াচাড়া দিয়ে বসো, আমরা আজকে সংখ্যার কি হয়েছে, কি কমনে আছে সব শেষ করব। শেষ করে তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন সলভ করাবো। দেখবা যে প্রশ্ন দেখা মাত্রই তুমি পারতেছ। আমাদের পূর্ণ সংখ্যা কি আবার 3টা প্রকার আছে, একটা হচ্ছে ধনাত্মক, শূন্য, আর একটা হচ্ছে ঋণাত্মক। ওকে, তো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে এক ধরনের প্রশ্ন আসে, আমরা একটু দেখাবো। বিভিন্ন নার্সিং এডমিশনে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতে যে প্রশ্ন এসে থাকে, যে আমরা যেটা পড়াই সেটা আসে না, বাট আমরা যেটা পড়াই না সেই প্রশ্নটা আসে। তো আমি আজকের ক্লাসটা যদি তোমরা দেখো, আমি আশা রাখি যাহা পড়াবো তাহাও পারবা, যেটা পড়াবো না সেটাও তোমরা পারবা, কারণ ক্লাস তো এমনই নেওয়া উচিত, ম্যাথ তো আর কেউ মুখস্থ করে না, তাই না? আচ্ছা, এখন দেখো ধনাত্মক, ধনাত্মক সংখ্যা হচ্ছে কোনগুলো? ধনাত্মক সংখ্যা হচ্ছে 1 থেকে যত বড়, 1 2 3 4 5 6 7 8 সবগুলো হচ্ছে ধনাত্মক। ওকে, ধনাত্মক, ধনাত্মক হচ্ছে কোনগুলো? 1 2 3 থেকে ডট 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 সামনে যা যাবে সব ধনাত্মক সংখ্যা। আমি যদি বলি ঋণাত্মক, তোমরা এটা এমনি বুঝতে পারছো যে ঋণাত্মক কোনগুলো। ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1 -2 -3 -4 ডট 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 যা আছে সব। ওকে, তারপরে শূন্য মানে তো ভাই শূন্যই, কি বলবো, শূন্য মানে শূন্য। আচ্ছা, শূন্য সম্পর্কিত কিছু কথা আছে, আমরা এখন এখন এই মুহূর্তে নিচে লিখে দিচ্ছি, এটা একটু ফলো করো। তো দেখো, শূন্য হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এরপরে শূন্য হচ্ছে একটা নিরপেক্ষ সংখ্যা, অর্থাৎ শূন্যের কোনো পক্ষ নাই, এ ধনাত্মক না ঋণাত্মক না, ঠিক আছে? যেটা হচ্ছে আমরা আবার এটার সাথে এটা রিলেট আছে, বুঝছো, এটার সাথে এটা রিলেট আছে। অর্থাৎ দেখো, এটা ধনাত্মক ঋণাত্মক কোনোটিই নয়, তাহলে সে কোনোটিই নয়, ধনাত্মক না ঋণাত্মক না, তাহলে সে কি নিরপেক্ষ। ওকে, যেমন আমরা মাত্র ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক হচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঋণাত্মক হচ্ছে কি -1 -2 -3 -4, শূন্য হচ্ছে নিরপেক্ষ মাঝখানে। কি রকমের ভাই, আমি যদি এটাকে শূন্য এখানে দেই, এই হচ্ছে শূন্য, হচ্ছে 1 2 3 এরকমের, আবার যদি বলি -1 -2 -3 এভাবে, তার মানে শূন্য নিরপেক্ষ। ওকে, এরপরে বলছি কি শূন্য একটা জোড় সংখ্যা, কারণ আমরা জানি কোনো একটা হচ্ছে অঙ্কের সামনে যদি শূন্য থাকে তাহলে সেটা জোড় সংখ্যা হয়, তার মানে শূন্য একটা জোড় সংখ্যা। ওকে, এরপরে হচ্ছে দেখো, প্রথম ধারণা দেন হচ্ছে আর্যভট্ট। একটু মাথায় রাখবা যে এইসব প্রশ্নগুলো সাধারণত নার্সিং এডমিশনে না আসলেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসে থাকে, যে শূন্যের ধারণা দেখিয়ে দিয়েছেন। শূন্যের ধারণা দিয়েছিলেন হচ্ছে আর্যভট্ট, এবং যদি বলা হয় আবিষ্কারক, খেয়াল রাখবা আবিষ্কারক, আবিষ্কারক হচ্ছে ব্রহ্মগুপ্ত। ওকে, তো এখন দেখো ব্রহ্মগুপ্ত হচ্ছে কিন্তু আবিষ্কারক, আর ধারণা দেন হচ্ছে আর্যভট্ট। তো পরীক্ষায় ধরে প্রশ্ন আসে যদি হচ্ছে শূন্যের আবিষ্কারক কি, একটু ভালো করে খেয়াল রাখবা। আমি কিন্তু একটু পরেই প্রশ্ন করবো কোশ্চেন নং 3 তে, যে শূন্যের আবিষ্কারক কে এবং শূন্যের হচ্ছে মানে ধারণা দিয়েছে কে, দেখবো কে মনে রাখতে পারো। আবিষ্কারক হচ্ছে কে বলতো? ব্রহ্মগুপ্ত। আর প্রথম ধারণা দিয়েছেন হচ্ছে আর্যভট্ট। ওকে, আশা রাখি বুঝতে পারছো। এবং হচ্ছে জোড় সংখ্যা, সেটাও আমরা জানি, ধনাত্মক না ঋণাত্মক না সেটাও আমরা জানি, পূর্ণ সংখ্যা এটাও আমরা জানি, তার মানে শূন্য সংক্রান্ত কথা এখানেই শেষ।
তোমাদেরকে বলছিলাম যে আমরা যেগুলো পড়াবো, পড়িয়েছি ধনাত্মক 1 2 3 4, পড়াইছি ঋণাত্মক -1 -2 -3, পড়াইছি শূন্য এবং শূন্য সংক্রান্ত কিছু কথা, কিন্তু বলেছিলাম পরীক্ষায় এই রিলেটেড বাহিরে প্রশ্ন আসে। তাহলে কোন রিলেটেড প্রশ্নটা আসে সেটাই আমরা দেখবো। চলো দেখি। এই ফাঁকে যারা হচ্ছে এটা উঠাইতে পারো না, একটা স্ক্রিনশট দিয়ে নাও। কোশ্চেন নং 3, কোশ্চেন নং 3, 3 নম্বর প্রশ্ন হচ্ছে 3 সংখ্যাটি কোন ধরনের। ওকে, আচ্ছা, একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তোমরা দিবা। আমি যদি এ নম্বর অপশনে দিই, মনে রাখবা 3 একটা ধনাত্মক সংখ্যা, কিন্তু ধনাত্মক সংখ্যা পরীক্ষার অপশনে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, ঋণাত্মক, বি নম্বর হচ্ছে অঋণাত্মক, সি নম্বরে হচ্ছে অমূলদ, ডি নম্বরে হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, তোমরা বলো তো কোশ্চেন নং 3, 3 সংখ্যাটি কোন ধরনের? ঋণাত্মক, অঋণাত্মক, অমূলদ, ভগ্নাংশ। বলো তো অ্যান্সারটা কোনটা? যে 3 কি অঋণাত্মক নাকি ঋণাত্মক নাকি অমূলদ নাকি ভগ্নাংশ? আচ্ছা, তোমরা দ্রুত অ্যান্সারটা করে ফেলো মনে মনে, এরপরে আমার সাথে মিলাই নাও। আসলে দেখো, আমি তোমাকে অঋণাত্মক পড়াই নাই। এখন তোমাকে যদি বলি যে অঋণাত্মক জিনিসটা আসলে কি, অঋণাত্মক জিনিসটা হচ্ছে মূলত ঋণাত্মক নয় এমন। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি তাহলে ঋণাত্মক নয় এমন, তার মানে 3 কি? 3 হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক তো না। তার মানে 3 হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক তো আগেই না, তারপর অমূলদ তো একেবারেই না, এটা তো মূলদ সংখ্যা, ভগ্নাংশও না, তার মানে হচ্ছে কি এটা অঋণাত্মক সংখ্যা। এখন তোমার পরীক্ষায় যদি হচ্ছে প্রশ্ন আসে, তাহলে বলো তো, আমি যদি বলতাম যে 4 নম্বর প্রশ্ন, তোমরা এটাও হচ্ছে লিখবা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে শূন্য কি, শূন্য কি, হ্যাঁ। আচ্ছা, এখন শূন্য হচ্ছে কি, দেখো শূন্য কি বলতো, অঋণাত্মক। কি কারণে? মানে ঋণাত্মক না, তাহলে ঋণাত্মক না হলে কি হতে পারে? শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে। তাই শূন্য এবং ধনাত্মক সবই হচ্ছে অঋণাত্মক। আর অধনাত্মক হচ্ছে কি, শূন্য এবং ধনাত্মক সবই হচ্ছে অধনাত্মক। একটু লিখে নিচ্ছি, তোমাদের হচ্ছে একটু সমস্যা হলে লিখে নাও। আমি একটু লিখে নিচ্ছি, এইটার উত্তর দিয়ে যাবা, 4 নম্বরের উত্তর দিয়ে যাবা, তারপর হচ্ছে আমাদের অ্যান্সারটা দেখো। আচ্ছা, এইগুলো কিন্তু পরীক্ষা আসে, কেমন? অঋণাত্মক, অঋণাত্মক, তাহলে অঋণাত্মক কোনগুলো? শূন্য এবং ধনাত্মক, ধনাত্মক সংখ্যা। ওকে, এটা হচ্ছে কি অঋণাত্মক। আমি যদি বলি অধনাত্মক, অধনাত্মক, শূন্য এবং আচ্ছা, দেখো ভাই, আমি বারবার বলি এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আসতে পারে, আসতে পারে, আসতে পারে, নার্সিং এডমিশনে বিশেষ করে, যে অধনাত্মক এবং হচ্ছে অঋণাত্মক। অধনাত্মক কোনগুলো? অধনাত্মক হচ্ছে শূন্য এবং ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্য এবং ঋণাত্মক সব হচ্ছে অধনাত্মক। আবার যদি বলি অঋণাত্মক, তাহলে অঋণাত্মক হচ্ছে শূন্য এবং ধনাত্মক, শূন্য এবং ধনাত্মক সব হচ্ছে অঋণাত্মক। ওকে, আশা রাখি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমি যদি বলি এটা কি কি হতে পারে বলতো, অঋণাত্মক, তার মানে ঋণাত্মক না, তার মানে শূন্য, ঠিক আছে, 1 2 3 4 ডট 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 ডট, সব এগুলো সব হচ্ছে কি অঋণাত্মক। আর অধনাত্মক কোনগুলো? শূন্য, -1, -2, ঠিক আছে, -3, এগুলো হচ্ছে কি সব ডট ডট ডট, এগুলো সব হচ্ছে কি বলতো, এগুলো সব অধনাত্মক সংখ্যা। তার মানে তোমার পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি অধনাত্মক সংখ্যা? অধনাত্মক হলে শূন্য সহ হয়, অঋণাত্মক হলে শূন্য সহ হয়। কিন্তু যদি শুধু ধনাত্মক থাকে তাহলেও শূন্য হবে না, শুধু ঋণাত্মক হলেও শূন্য হবে না। মাথায় রাখবা, শুধু ধনাত্মক শূন্য নাই, শুধু ঋণাত্মক শূন্য নাই, কিন্তু যদি বলে অধনাত্মক তাহলে শূন্য সহ, যদি বলে অঋণাত্মক তাহলে শূন্য সহ। চাইলে ছোট্ট করে তোমার খাতার নিচে নোট দিয়ে লিখে নাও যে ধনাত্মক মানে 1 2 3, ঋণাত্মক মানে -1 -2 -3, কিন্তু অধনাত্মক মানে শূন্য, -1 -2 -3, অঋণাত্মক মানে শূন্য 1 2 3। ওকে, এইটা সুন্দর করে লিখে নাও। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু বলতে বলতে শেষ টপিকে চলে আসছি। দেখো,
পূর্ণ সংখ্যার তিনটা প্রকার ছিল, ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক। আমরা তিনটেই কমপ্লিট করেছি, শুধুমাত্র তিনটা না, এর থেকে আবার অধনাত্মক, অঋণাত্মক আমরা কমপ্লিট করেছি। এখন বাকি আছে মৌলিক, এক এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যার মানে হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা সাধারণ গুণনীয়ক নাই, তাদের কি বলি আমরা? মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা মানে হচ্ছে এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো অনেক গুণনীয়ক আছে, তাকে বলি আমরা যৌগিক সংখ্যা। ওকে, আর এক, মনে রাখবা এক কোনো মৌলিক সংখ্যা না। মনে রাখবা এককে বলা হয় সৃষ্টির আদি সংখ্যা। ওকে, মনে রাখবা যে সৃষ্টির আদি বলতে কেন না শূন্যকে বলা হতে পারে, কিন্তু না, মনে রাখবা শূন্য নয়। চাইলে এটা একটু নোট দিয়ে লিখে রাখো যে সৃষ্টির আদি সংখ্যার নাম হচ্ছে কি? এক, শূন্য না। কিন্তু অ্যান্সার যদি তোমাকে একটা কথা বলি, যে একবার চিন্তা করো তো অবচেতন মস্তিষ্কে, যে তোমার মাথায় প্রশ্ন আসলো যে সৃষ্টির আদি সংখ্যা কোনটা? শূন্য, এক, দুই, তিন, সবাই তো দেবে শূন্য, কারণ একের আগেও তো শূন্য না। সৃষ্টির আগের সংখ্যা বা আদি সংখ্যা হচ্ছে এক। এক কোনো মৌলিক না, কোনো যৌগিক না, এক হচ্ছে সৃষ্টির আদি সংখ্যা। ওকে, এটা নট মৌলিক, নট যৌগিক। আচ্ছা, এক হচ্ছে একাই 100, বুঝছো? এক মৌলিক না, যৌগিক না। আচ্ছা, তাহলে এখন দেখো মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ব্যতীত কোনো গুণনীয়ক নাই। যেমন আমরা যদি বলি তোমাকে হচ্ছে ধরো 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। চাইলে এটাও লিখতে পারো, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত? 2। ওকে, তাহলে 2 আছে, 3 আছে, 3 এর কি 1 এবং 3, আর কিছুই নাই। কিন্তু 4 এর 3টা কত? 2 গুণ 2 আছে, তার মানে এটা যৌগিক। এটা কি? যৌগিক। আচ্ছা, তারপর আমি যদি বলি হচ্ছে 5 মৌলিক, তারপরে বলি 7 মৌলিক। কিন্তু 2 ব্যতীত কোনো জোড় সংখ্যা মৌলিক হতে পারে না। 2 ব্যতীত কোনো জোড় সংখ্যা মৌলিক হতে পারে না, কারণ সবার ভিতরে 2 দিয়ে ভাগ যায়। ওকে, এখন দেখো আমরা হচ্ছে মৌলিক বুঝতে পারলাম এবং আমরা হচ্ছে যৌগিক বুঝতে পারলাম। এখন এই মৌলিক সংখ্যার জন্য তোমরা একটা ফোন নাম্বার মুখস্থ রাখবা, 4422322321। ওকে, 4422322321। এখন বলতে পারো যে ফোন নাম্বারটা কেন মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। কি কারণে জানো? কারণ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার প্রশ্নগুলো কেমন হয় জানো? মৌলিক সংখ্যার প্রশ্নগুলো হয়, আচ্ছা, ও ভালো কথা মনে পড়ছে, আমি তো ভুলেই গেছিলাম। কোশ্চেন নং 5, কোশ্চেন নং 05। বলো, তোমরা যারা ক্লাসটা করেছো তখন তারাই অ্যান্সার দিবা। এই অ্যান্সারটা যারা যারা দিবে তারা বুঝতে পারবে যে পুরো ক্লাসটা করছো, কারণ আমি এটা বুঝিয়েছি আরো আগে। এখন প্রশ্ন করবো, আমরা বলছিলাম যে সবগুলো প্রশ্ন শুরুতে আমরা দেখাবো, তারপর প্রশ্ন করব। বলো তো, শূন্যের আবিষ্কারক কে? মাথায় রাখবা, শূন্যের আবিষ্কারক কে? কোশ্চেন নং 5, শূন্যের আবিষ্কারক কে? যারা যারা, আমি দেখবো কমেন্ট বক্সে, যারা যারা এই 5 নং প্রশ্নের অ্যান্সার দিবা তাদেরকে ধরে নেবো তোমরা পুরো ক্লাস দেখছো, তা না হলে 5 নং প্রশ্নের অ্যান্সার দেওয়া পসিবল না। ওকে, শূন্যের আবিষ্কারক কে? আমরা আবার চলে যাই আমাদের সেই আগের কথায়, 4422322321। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মূলত 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। 1 থেকে 10, 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টা। আবার 11 থেকে যদি হিসাব করি 20 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে ঠিক সেম কেস 4টা। আবার যদি বলি হচ্ছে 21 থেকে হচ্ছে 30 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। আবার যদি বলি হচ্ছে 31 থেকে 40 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। আচ্ছা, এরপরে যদি আমি বলি তোমাকে 41 থেকে 51 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টা। এরপরে যদি বলি তোমাকে, কেমনে লিখবো আল্লাহ, 51 থেকে 60, খাইছে রে, আল্লাহ রহম করো। কেমনে লিখবো আর, এই ধরে নিও এটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে ধরো এই যেখানে লিখি 61 থেকে 70, তোমরা তো বুঝতে পারছো, এইটা হচ্ছে মূলত এইটা। তারপরে হচ্ছে কত, 71 থেকে হচ্ছে 80, তোমরা বুঝতে পারলেই হয়। এটা হচ্ছে মূলত 3টা। তারপর হচ্ছে 81 থেকে হচ্ছে 90, এটা হচ্ছে 2টা, ঠিক আছে। তারপর হচ্ছে 91 থেকে হচ্ছে 100, এই পর্যন্ত হচ্ছে একটা। আচ্ছা, তোমরা বুঝে নিও ভাই, তোমরা জাস্ট এই নম্বরটা মুখস্থ রাখো, 4422322321। এটা মুখস্থ রাখো, তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো কি রকমের আসে, প্রশ্নগুলো আসে 20 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, প্রশ্ন আসে 30 থেকে হচ্ছে ধরো 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। তো আমাদের যদি এইটা মনে থাকে তাহলে আর গুনতে হয় না যে 21 মৌলিক নাকি 23 মৌলিক, এত কিছু গোনা দরকার নেই। ওকে, মনে রাখবা একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 ছাড়া কোনো সংখ্যা মৌলিক হতে পারে না, কোনো জোড় সংখ্যা হতে পারে না, যত জোড় আছে। আচ্ছা, এরপরে দেখো বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা মৌলিক সংখ্যা আরেকটা ভাবে নির্ণয় করা যায়, যে কটা মৌলিক সংখ্যা আছে কিভাবে আমরা বুঝবো, সেটার জন্য দেখো কোন সংখ্যার সামনে যদি দেখো জোড় হইলে তো হবেই না, তো 0, 2, 4, 6 থাকলে তো হবেই না। যদি দেখো কোনো সংখ্যার সামনে 3 আছে, 5 থাকলেও মৌলিক সংখ্যা হবে না।
3 7 9। আমি বলে দিই 1 3 7 9। একটু বলে দিচ্ছি, কোন সংখ্যার শেষে লেখো, কোন সংখ্যার শেষে, কোন সংখ্যার শেষে, কোন সংখ্যার শেষে 1 3 7 এবং 9 এবং 9 থাকলে মৌলিক হতে পারে, হতে পারে। অর্থাৎ যদি দেখো 1 3 7 এবং 9 আছে, তাহলে তারা মৌলিক হতে পারে, হবেই এমনটা বলিনি, হতে পারে, কিন্তু এর বাইরে কোনো সংখ্যা মৌলিক হতে পারে না। ওকে, তার মানে যদি শূন্য থাকে, কোনো সংখ্যা শেষে শূন্য আছে, মৌলিক না। 2 আছে, মৌলিক না। 3 আছে, হতে পারে। 4 আছে, মৌলিক না। যেমন কি রকমের, আমি যদি তোমাকে বলি, ধরো হচ্ছে 20, ধরো 20 এর শূন্য আছে, তার মানে মৌলিক হবে না, শেষ এটা এখানে। 21 মৌলিক হতে পারে, 22 মৌলিক হবে না, 23 মৌলিক হতে পারে, 24 মৌলিক হবে না, 25 মৌলিক হবে না, কারণ বলেছিলাম কি, কোন সংখ্যা শেষে 5 থাকলে মৌলিক হবে না। ওকে, তারপরে যদি 26 মৌলিক হবে না, 27 মৌলিক হতে পারে, 28 মৌলিক হবে না, 29 মৌলিক হতে পারে। অর্থাৎ আমরা 4টা সংখ্যা নিয়ে কল্পনা করবো যে 4টা সংখ্যার ভিতরে অন্য কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা। যদি থাকে তাহলে সেটা মৌলিক না, আর যদি না থাকে তাহলে মৌলিক। ওকে, 21 27 23 আর হচ্ছে যে কত 29, এই 4টা। এর বাইরে আর কোনো সংখ্যা মৌলিক হতেই পারবে না, আর কোনো সংখ্যা হতেই পারবে না। এই 4টার ভিতরে 2টা, 1টা বা 4টাও হতে পারে, এই আর কি। কথা বুঝতে পারছো? আশা রাখি তোমরা মৌলিক এবং হচ্ছে যৌগিক সংখ্যার ভিতরে পার্থক্যটা বুঝতে পারছো। এবং 1 আগেই বলেছি, 1 কোনো মৌলিক সংখ্যা না, এটাকে বলা আদি সংখ্যা, পৃথিবীর আদি সংখ্যা, এটা কোনো মৌলিক সংখ্যা নয়। ওকে, 39 কি সংখ্যা? এ নম্বরে মৌলিক, বি নম্বরে যৌগিক, সি নম্বরে অমূলদ, ডি নম্বরে ঋণাত্মক। ওকে, ডি নম্বরে ঋণাত্মক। কোনটা বলো তো? তোমাদের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড, সবাই কল্পনা করো। 5 4 3 2 1 0, শেষ সময়। আচ্ছা দেখো, 39 এটা কি সংখ্যা ভাইয়া? 39 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। কারণ কি? কারণ 13 গুণ 3 হচ্ছে 39। ওকে, অনেকে মনে করতে পারো 39 হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু না, এটা একটা যৌগিক সংখ্যা। অমূলদ অবশ্যই অমূলদ না, ঋণাত্মক অবশ্যই মাইনাস নাই, যেহেতু ঋণাত্মক না, তার মানে হচ্ছে একটা যৌগিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসের মাধ্যমে একটু দেখো, আমরা বলেছিলাম যে আমরা এখানে যা লিখেছি, দেখো ভাই, আমরা বাস্তব সংখ্যা পড়েছি, মূলদ অমূলদ পড়েছি, পূর্ণ সংখ্যা পড়েছি, ধনাত্মক শূন্য ঋণাত্মক পড়েছি, মৌলিক সংখ্যা এক এবং যৌগিক পড়েছি, ভগ্নাংশ পড়েছি, সাধারণ এবং দশমিক সংখ্যা পড়েছি, প্রকৃত অপ্রকৃত মিশ্র পড়েছি, সসীম অসীম আবৃত পড়েছি, পৌনঃপুনিক পড়েছি। তার মানে আমরা আজকে টার্গেট নিয়েছিলাম, আমরা এগুলো সব পড়বো। আশা রাখি আমাদের টার্গেটটা পূর্ণ হয়েছে। আজকের ক্লাসটার মাধ্যমে আমরা সংখ্যার যাবতীয় যা আছে সবকিছু পড়ে ফেলছি। এখন আমাদের দরকার শুধু প্র্যাকটিস, প্র্যাকটিস এবং 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 প্র্যাকটিস। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা কারা কারা এরকম ক্লাস আরো চাও? নার্সিং এডমিশনের ফুল কোর্স দিব, এমনকি বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির গণিত পরীক্ষার জন্য আমার এই ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে। আশা রাখি আজকের ক্লাসটা যারা করছো তারা সবাই, যদি তোমরা তোমাদের কাছে হাতের কাছে যে কোনো বই তোমাদের হাতের কাছে থাকবে, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। কারণ সংখ্যার এ টু জেড সবকিছু আলোচনা এখানেই হয়েছে। আশা রাখি বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তীতে তোমাদের কোন টপিকগুলোতে সমস্যা আছে এখনই জানাও। আমরা পরবর্তী ক্লাস নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।